হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ৭। অবস্থানটা হৃদের গুলশানের বাড়িতে। এখানে হৃদের একারত বসবাস, বডিগার্ড ও বেশিরভাগ ছেলেদের নিয়ে। আসিফ হৃদের কথা মতো হাফেজ সাহেবকে রাজশাহী থেকে ঢাকা এনেছে দেখা করাতে। এতে করে হাফেজ সাহেব বেশ ইতস্তত। হৃদ খানের মতো লোক হঠাৎ করে ওনাকে কেন ডাকবে, এই ভেবে তিনি অনেকটা চিন্তিতও বটে। তবে আসিফকেও তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন ওনাকে কেন ডেকেছে হৃদ খান। উত্তরে আসিফ তেমন কিছু বলেনি, শুধু জানিয়েছে ভাই আপনার সাথে কথা বলতে চায় এজন্য, বাস। তারপর থেকেই উনি খানিকটা চিন্তিত। হঠাৎ ওনাকে কেন জরুরি তলব দিল হৃদ খানের মতো মানুষ? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এমনি তো আর ওনার মতো একজন মানুষকে ডেকে গোপনীয়ভাবে কথা বলতে চাইবে না হৃদ খান। হাফেজ সাহেব চিন্তিত মুখে আসিফের পেছন পেছন হৃদের বাড়িতে ঢুকল। বড়লোকের বিশাল কারবার, সেটা উনি হৃদের বাড়িতে ঢুকেই বুঝল। সুখী মানুষগুলার সখ্যাতটা তাদের বাড়ি দিয়ে বোঝা অনেকটা উপায়। হাজী সাহেব মাথা তুলে আশেপাশে তাকিয়ে বাড়ির পরিবেশ দেখতে দেখতে বাসার ভেতর ঢুকল। এই বাড়িতে কোনো মেয়ে মানুষ দেখল না উনি। তবে বেশ কিছু ছেলেদের চোখে পড়ল। তিনি বুঝতে পারলেন রাজনৈতিক কারণে এসব ছেলেরা হৃদ খানের পেছনে কাজ করে, আর আসিফ তার খাস লোক। হাফেজ সাহেব আসিফের পেছন পেছন যেতে যেতে আবারও একবার বাড়ির আশেপাশের দিকে তাকিয়ে হৃদ খানের পরিবারকে খুঁজল, বিশেষ করে হৃদ খানের বউকে, কারণ হৃদ খানের বিয়েটা তাদের বাড়ি থেকেই হয়েছিল, ওনার বাবা দিয়েছিলেন। এতদিন নিশ্চয়ই হৃদ খানের সন্তান হয়ে গেছে, হওয়ার কথা। বিয়েটা তো হয়েছে অনেক দিন হলো, প্রায় 2 বছরের কাছাকাছি। তিনি আশেপাশে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফকে পেছন ডেকে হৃদ খানের পরিবার বউয়ের কথা জিজ্ঞাসা করবে কিনা এই নিয়ে খানিকটা দ্বিধায় পড়ল। নেতাদের বউয়ের কথা জিজ্ঞাসা করলে যদি তারা রেগে যায়, এই ভেবে ভয়ে চুপ হয়ে গেলেন তিনি। শুধু আসিফকে অনুসরণ করে ড্রয়িং রুমে অবধি গেলেন। সেখানেও বেশ কিছু ছেলেরা বসে আছে, হাতে পেপার কালেকশন নিয়ে। হয়তো কিছু তথ্য জোগাড় করেছে তারা। আসিফকে দেখতে পেয়ে তারা সালাম দিল। আসিফ সালামের উত্তর দিয়ে তাদের বাইরে যেতে বলল। হাফেজ সাহেবকে একা ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গেল সিঁড়ি ধরে দোতলার হৃদের রুমে। হালকা চাপানো দরজাটা টেনে রুমে প্রবেশ করতেই দেখল হৃদ সোফায় বসে ল্যাপটপে কি জানি টাইপ করছে, কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে বলতে। আসিফ রুমে প্রবেশ করে চুপচাপ গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল, যতক্ষণ না পর্যন্ত হৃদের ফোন আলাপ শেষ হচ্ছে ততক্ষণ। হৃদ ফোন আলাপ শেষ হতেই সেই সুযোগে আসিফ হৃদের দৃষ্টি আকর্ষণ করে বলে উঠল, ভাই, হাফেজ সাহেবকে নিয়ে এসেছি, উনি নিচে বসে আছেন। হৃদ কান থেকে সাদা ব্লুটুথ খুলে টেবিলের উপর রাখতে রাখতে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। এক হাত এখনো ল্যাপটপের ওপর। আসিফের কথার উত্তরে বলল, ওনাকে উপরে নিয়ে আয়। আসিফ বলল, ভাই, নিচে আউট মানুষ নাই, আমি সবাইকে বাগানে বসতে বলেছি, কথা বলতে সমস্যা হবে না। আসিফের কথায় উত্তরে হৃদ তেমন কিছু বলল না, শুধু হাত দিয়ে ল্যাপটপের শাটার বন্ধ করতে করতে বলল, তুই যা, আমি আসছি। জি ভাই। আসিফ নিচে এসে
হাফিজ সাহেবের সাথে গুটি কয়েক মিনিট অপেক্ষা করতেই হৃদ গম্ভীর মুখে নিচে নেমে আসলো। গায়ে ফর্মাল ড্রেস, কালো টি শার্টের সাথে কালো ট্রাউজার, যেমনটা সে রোজ পরে থাকে তেমনই। হৃদ হাফিজ সাহেবের মুখোমুখি হতেই উঠে দাঁড়ান তিনি। হৃদকে সালাম দিতেই হৃদ সালামের উত্তর দিয়ে ওনাকে বসতে বলে সেও বসে যায়। দুইজনই মুখোমুখি সোফায় বসা। আসিফ হৃদের পাশে দাঁড়ানো। থমথমে পরিবেশে হাফিজ সাহেব বেশ ইতস্ত করল হৃদের সাথে কথা বলতে। হৃদ ওনার ভাবভঙ্গিমা বুঝে সোজাসাপটা বলতে শুরু করলো। ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজা পয়েন্টে আসি। আপনাকে বিশেষ প্রয়োজনে ডাকা হয়েছে এখানে। আপনি হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন আমার লোক আপনার বাসায় কেন গিয়েছিল। হৃদ কথাটা বলেই দৃষ্টি তুলে হাফিজ সাহেবের দিকে তাকাতেই তিনি হতবাক হয়ে মাথা নাড়িয়ে না বোঝান। এর মানে তিনি জানেন না। হৃদ খানিকটা কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ দ্রুত বলে ওনাকে, ভাই উনি বাসায় ছিলেন না, রাজশাহী ছিলেন। হয়তো ওনার পরিবার আমার কথা জানাননি। হৃদ বিরক্তিতে কপালের ভাঁজ আরো দৃঢ় হয় যখন হাফিজ সাহেব আসিফের কথায় সম্মতি জানান। সে তার বউকে সিরিয়াস খুঁজছে, অথচ এখানে সবাই ডিলামিটা পছন্দ হচ্ছে না। হৃদ যে তার বউকে খোঁজ নিয়ে সিরিয়াস সেটা কি কেউ বুঝতে পারছে না? নাকি হৃদের মধ্যে সিরিয়াসনেস ভাসে না এই বিষয়ে? হৃদ বিরক্তি রেশ কাটিয়ে সোজাসাপটা বলে উঠল, আপনার হয়তো মনে আছে আপনার বাবা আমার বিয়ে আপনার বাড়িতে দিয়েছিল, কিন্তু কার সাথে দিয়েছিল সেটা জানতে চাই। সোজাসাপটা বলতে গেলে মেয়েটার পরিচয় বা খোঁজ চাই। হৃদের কথায় আকাশ থেকে পড়ল এমন অবস্থা হলো হাফিজ সাহেবের। তিনি হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। মোট কথা এই মুহূর্তে তিনি হৃদের কথাগুলো হজম করতে পারছেন না, কারণ ওনার জানামতে হৃদ খানের সাথে থাকা মেয়েটি হৃদের প্রেমিকা হবে বলেই ওনার বাবা কাজী মোল্লা সাহেব সেদিন রাতে তাদের বিয়ে দিয়েছিল। কিন্তু এখন বলছে মেয়েটি হৃদ খান চেনে না, তার পরিচয় হাফিজ সাহেবের কাছে চাচ্ছে। এখন হাফিজ সাহেব সেই মেয়েটিকে পাবে কোথায় যার সাথে হৃদ খানের বিয়ে হয়েছে? সেই মেয়েটি তো তিনিও চেনেন না। হৃদ খানের সাথে প্রথম ও লাস্ট দেখেছিল, তাও ঝড় তুফানের রাতে। এখন এই যদি হৃদ খানকে বলাতে রেগে যায় তো? হাফিজ সাহেব বিব্রতকর পরিস্থিতি পরে মৃদু ঘামতে লাগলো এসির নিচে বসে। এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন সেই দিন রাতে ওনার বাবা আসলে কি ভুলটাই না করেছিল অপরিচিত দুইজন মানুষকে বিয়ে দিয়ে। ওনার বাবাই বা কি করতেন? তিনি একজন ধর্মপ্রাণ মানুষ। অশ্লীল চলাফেরা ওনার পছন্দ না। তারপর আবার হৃদ খানও সেই মেয়েটির অবস্থাও ছিল বিধ্বস্ত। ওনারা কেন সেই দিন রাতে যে কেউ তাদের দেখলে একই ভুলটা করত? হাফিজ সাহেব অনেকটা অসহায় বোধ করে মুখ তুলে তাকালো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। হৃদ উত্তরে আশায় ওনার দিকে তাকিয়ে আছে হালকা কপাল কুঁচকে। হাফিজ সাহেব হাসফাঁস করে বলল, দুইবার হাফিজ সাহেব আছে।
আপনাকে নিয়ে সেই দিন রাতে যে মেয়েটি এসেছিল আমাদের বাসায় সাহায্যের জন্য, তাকে আমি বা আমার পরিবারের অন্য কেউ কখনো দেখেনি বা চেনে না। আমার বাবা মেয়েটিকে আপনার প্রেমিকা ভেবে সেদিন রাতে বিয়েটা দিয়েছিল, তাই সেই মেয়েটির কোনো পরিচয় আমাদের কাছে নেই। হাফেজ সাহেবের সহজ সরল কথায় মেজাজ খারাপ হলো হৃদের। সে তিত্তির মেজাজে দাঁত পিষে বলল, ভাত খেয়ে বয়স বাড়িয়েছেন নাকি ঘাস চিবিয়ে? পরিচয় না নিয়েই দুইজন অপরিচিত মানুষকে বিয়ে দিয়ে দিলেন, আর এখন বলছেন পরিচয় দিতে পারবেন না। মূর্খতার একটা লিমিট থাকে। হৃদের রাগে অসহায়ত্ব প্রকাশ হলো হাফেজ সাহেবের। তিনি এখন বুঝতে পারছেন তিনি সত্যি সেই দিন রাতে কতটা ভুল করেছে দুজন অসহায় মানুষের হঠাৎ বিয়ে দিয়ে। অপরিচিত মেয়েটি অবশ্য বারবার কেঁদে কেঁদে ওনাদেরকে বলেছিল যে হৃদ খানকে সে চেনে না, কিন্তু তিনি বিশ্বাস করেননি। অথচ আজ ভীষণ অপরাধ বোধটাই ভোগাচ্ছে। ওনার কাছে কাবিননামার কাগজটিও নেই যে মেয়েটির তথ্য জোগাড় করে হৃদ খানকে দেবে তার বউয়ের খোঁজ বের করার। কারণ ভয়াবহ আগুনে ওনার বাবাসহ সকল কাগজপত্র পুড়ে ছাই নিঃস্ব তিনি। হাফেজ সাহেব অত্যন্ত অনুতপ্তের সাথে মাথা তুলে হৃদের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলতে চাইল, আসলে আমরা। হৃদ বাধা দিয়ে পুনরায় মেজাজ দেখিয়ে বলল, আসলে কি? কতটা মূর্খতার কাজ করেছেন আপনারা সেটা বলবেন? হৃদের চেহারার রং বদল হতে দেখে পাশ থেকে দ্রুততার সঙ্গে মুখ খুলল আসিফ। সে হাফেজ সাহেবকে সহজ প্রশ্ন করে বলল, আচ্ছা, বিগত কয়েকদিনের মধ্যে ভাবি বা তার পরিবার থেকে কেউ এসেছিল আপনাদের বাড়িতে হৃদ ভাইয়ের খোঁজ করতে? হাফেজ সাহেব হৃদের দিকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। ধীরস্থির মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে আসিফের প্রশ্নের উত্তরে বলল, না, আসেনি। ও আচ্ছা। এমনিতেও ভাবির কোনো পরিচয় দিতে পারবেন না বা বলতে পারবেন না ভাবি দেখতে কেমন ছিল। তাহলে আমরা আর্টিস্টম্যান দিয়ে ভাবির একটা ছবি আঁকিয়ে রাখবো খোঁজার সুবিধার্থে। হাফেজ সাহেব এবার ভীষণ দ্বিধায় পড়ল। তিনি সত্যি সেই দিন রাতে মেয়েটিকে এত লক্ষ্য করেননি। হুজুর মানুষ হয়ে আরেকজনের বউকে লক্ষ্য করাটাও পাপ, তাই তিনি যতটুকু দেখেছিলেন এখন সে চেহারাটাও তেমন মনে নেই। এই আদো হালকা মনে আছে, ছোট একটা মেয়ে ছিল, লাল হেজাব আর শাড়ি পরা। ডান চোখের ভেতর ছোট একটা তিল ছিল। মেয়েটির কাঁদার সময় লক্ষ্য করেছিল, বাস এইটুকু। আমি হুজুর মানুষ, তাই মেয়েটিকে তেমন লক্ষ্য করিনি, তবে যতটুকু দেখেছিলাম এতদিনে মেয়েটির চেহারাও ভুলে গেছি। শুধু মনে আছে স্বল্প বয়সী শাড়ি পরা লাল হেজাব পরা একটি মেয়ে ছিল, দেখতে মাশাআল্লাহ। ডান চোখের মণির পাশে ছোট্ট একটা তিল ছিল, কিন্তু চেহারার গঠন বর্ণনা করার মতো এই মুহূর্তে আমার তেমন কিছুই আর মনে নেই স্যার। হৃদের বদলিত চেহারাটা ধীরে ধীরে শান্ত হয়ে আসলো হাফেজ সাহেবের কথা শুনে। হৃদ জানে যে নিজের থেকে লুকায় তাকে খোঁজ বের করা মুশকিল। তার অচেনা বউকেও তাই। ধরা দিবে না বলেই গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে কে জানে। হৃদ মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে গা ছেড়ে সোফায় মাথা ঠেকিয়ে বসল। দায়সারাভাবে বলল, বুঝেছেন হাফেজ সাহেব, অচেনা বউটাকে আজকাল আমার
মাথা ব্যথা থেকে বুক ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে যত খোঁজার চেষ্টা করছি সে ততই হারিয়ে যাচ্ছে। আসলে বেয়াদব বউয়ের পাল্লায় পড়েছি, বুঝতে পারছেন? বিয়েটা করেই সে গায়েব। এখন কি করি বলুন তো? অপরাধী হাফেজ সাহেব হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। ওনার বলা বা করার মতো কিছুই নেই আপাতত। এক বুক হতাশা নিয়ে 15 দিনের মতো বাড়িতে থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম শহরে ফিরেছিলাম আরও 15 দিন আগে। তারপর থেকেই আমাদের রেগুলার কলেজ, কোচিং সবই চলছে। রোজকার রুটিন মাফিক পড়াশোনা, কাজও চলছে। বলতে গেলে সময়ের কাজ নিজ গতিতে চলছিল, কিন্তু থেমেছিল আমার বিষণ্ণ মনের অবস্থাটা। অচেনা এক স্বামীর জন্য যেন প্রতিনিয়ত একটু একটু করে ছটফট করে তাকে চেনার আশায়। লোকটা দেখতে কেমন হতে পারে সেই চিন্তা করতে করতে একটা কাল্পনিক চরিত্র করে ফেলেছি আমি মনে মনে। অচেনা স্বামীকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতে করতে লোকটার প্রতি কেমন যেন অদৃশ্য টান অনুভব করি আজকাল। বলতে গেলে আমার মনে ছোট একটা ঘর তৈরি হয়েছে লোকটার জন্য, যাকে খুঁজে পাওয়ার আমার সাধ্যের বাইরে। সেদিন নরসিংদী থেকে সবাই হতাশা নিয়ে ফিরলেও আমি ফিরেছিলাম অসুস্থ মন নিয়ে, তীব্র কষ্টে। অচেনা লোকটাকে খোঁজার শেষ আশাটুকুও আর রইল না। বহু কষ্টে কাজীবাড়ির খোঁজ পেলেও আমার স্বামীর ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। খালি হাতে ফিরেছিলাম সবাই নরসিংদী থেকে। তবে আসার সময় হাজী সাহেবের ফোন নাম্বার নিয়ে এসেছিলাম ওনার ছেলে সুমনের থেকে। কারণ হাফেজ সাহেবের সাথে কথা বলে আমার স্বামীর পরিচয় জানবো বলে। তাই সেদিন নরসিংদী থেকে ফেরার সময় আমার আবার ধুম বাঁধিয়ে জ্বর উঠল। পুরো 2 দিন অসুস্থ ছিলাম, গায়ে তীব্র জ্বর। তবে আমার অসুস্থতার শরীর থেকে মনের বেশি ছিল। তৃতীয় দিন মাথায় আমার সকল বান্ধবীরা আবারও হাজির হয় আমার বাড়িতে। আমার সুস্থতা বাহানা দিয়ে দেখতে আসে। তারপর পঞ্চবান্ধবী মিলে রুমের দরজা বন্ধ করে ফোন দিলাম হাফেজ সাহেবের ফোনের। উদ্দেশ্য ছিল আমার স্বামীর খোঁজ করা, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় তাই হলো। সেই দিন থেকে আজ পর্যন্ত হাফেজ সাহেবের ফোনটা আমরা বন্ধ পাচ্ছি। প্রতিবারই নট রিচেবল বলে ফোনের ওপাশ থেকে। নরসিংদীর ঘটনার পর থেকে আজ প্রায় 15 দিন গেল। এই 15 দিন না হলেও আমি কয়েকশো বার ফোন লাগিয়েছি হাফেজ সাহেবের ফোনে, কিন্তু প্রতিবারই একটাই কথা, নট রিচেবল। এই যে এখনো তাই বলছে। বুকে ভারী তীব্র কষ্টে আমার মাঝে মধ্যে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে। এমনটা কেন করে তাও বুঝি না আমি। এমন না যে স্বামীকে আমার খুব প্রয়োজন বা তাকে ভালোবাসি আমি, এমন কিছুই না। তারপরেও লোকটাকে খুঁজে না পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই আমার কষ্টটা হয়। মানুষ বলে না, যে জিনিস কষ্ট করে অর্জন করতে হয় তার কদর থাকে দীর্ঘদিন, চিরস্থায়ী। আমার ক্ষেত্রেও তাই। লোকটাকে খোঁজার তীব্র আকাঙ্ক্ষাও না পাওয়ার কষ্টটা ধীরে ধীরে তাকে আমার অস্তিত্বের সাথে বিচরণ করাচ্ছে। সে কেমন হবে জানি না, তাও জুয়ের কথা মতো নেশাখোর খারাপ লোকটাও হতে পারে। তবে দিন যত যাচ্ছে তাকে না দেখে ততই যেন আরো বেশি মিস করছি, লিখেছে ফিস। আমার এমনটা হচ্ছে তাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে
হাতের মুঠো ফোন চেপে ধরে ফোনটাতে আবারও আরেকবার ডায়াল করলাম হাফেজ সাহেবের নাম্বার। বরাবরের মতোই ফোনের ওপাশে মহিলাটি একই কথা বলে বুক ছিঁড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো আমার কষ্টে। জুঁই আয়নার সম্মুখে থেকে নিজের হেজাব মাথায় বাঁধতে বাঁধতে চোখ উঠিয়ে আয়না দিয়ে আমার দিকে তাকাতেই দুইজনের চোখাচোখি হয়ে গেল। জুঁই আমার বিষণ্ণ চেহারাটা দেখে মনের অবস্থা বুঝতে পেরে আয়না দিয়ে তাকিয়ে বলল, ফোন যাচ্ছে না হাফেজ সাহেবের নাম্বারে? না। ও। জুঁই পুনরায় আমাকে আর কিছুই জিজ্ঞাসা করল না, বরং নিজেই হেজাব বাঁধায় মনোযোগী হলো, কারণ এখানে বলার মতো কিছুই নাই। হাফেজ সাহেবের রোজই কল দেওয়া হয়। জুঁই রোজ একবার করে হাফেজ সাহেবকে কল করলেও আমি লুকিয়ে কয়েকশো বারের উপরে দিই। জুঁই নিজের কাজে মনোযোগী হলো আর আমি কল করতে করতে মনোযোগী হলাম, কারণ আর কিছুক্ষণ পরে আমি আর জুঁই আরিফ ভাইয়ের সাথে চট্টগ্রামের বিশেষ মেজবান খেতে যাব ভাইয়ার এক বড় ভাইয়ের বাসায়। আমাদের কোচিং সেন্টারের সকল স্যারও যাচ্ছে সেই বড় ভাইয়ের বাসায়। তবে আরিফ ভাইয়া আমাকে আর জুঁইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কারণ আরিফ ভাইয়ের সেই বড় ভাইয়ের পরিবার থেকে নাকি আমাদের দুজনকেও নিয়ে যাওয়ার দাওয়াত এসেছে। আমি জানি না আরিফ ভাইয়া বড় ভাই কে, আর না জানতে চাই। তবে আমি যতটা আরিফ ভাইকে জানি, ভাই কখনোই তার ফ্রেন্ডের বাসায় বোনদের নিয়ে যাওয়া পছন্দ করে না। বন্ধুদের আলাদা রাখে বোনদের কাছ থেকে। আরিফ ভাইয়া সকল বন্ধুর বাসায় বাইরে হয়, আমাদের সামনে নয়। কিন্তু এবার কেন আরিফ ভাইয়া তার বড় ভাইয়ের পরিবারের কথায় আমাদের নিয়ে যাচ্ছে তাও জানি না। মাথায় এমনিতেই স্বামীর চিন্তা লেগে আছে, সেখানে নতুন চিন্তা ঢোকাতে চাই না বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও হাফেজ সাহেবের নাম্বারে কল লাগিয়ে জুঁইয়ের উদ্দেশ্যে বললাম, আচ্ছা জুঁই, তোর কি মনে হয় সুমন নামক ছেলেটা ওর বাবার নাম্বার আমাদের ভুল দিবে? আমার কথায় জুঁই হেজাবের ভেতরে পিন সেট করতে করতে আয়নার দিকে তাকিয়ে বলল, মনে হয় না ছেলেটি এমন কাজ করবে। প্রথমত, ছেলেটা সত্যি আমাদের হেল্প করতে চেয়েছিল, এজন্যই দেখলি না সে নিজেই তার বাবার নাম্বার দিয়েছে আমাদের। তাহলে ওর বাবার নাম্বারটা বন্ধ কেন বলছে? কল যাচ্ছে না কেন? আমার অসন্তুষ্টি কথায় হাত থামিয়ে থেমে যায় জুঁইয়ের। কপাল কুঁচকে ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকায় আমার দিকে সন্দেহভাজন দৃষ্টিতে। তুই কি কোনো কারণে তোর অচেনা স্বামীর জন্য অস্থির হচ্ছিস ঋতু? মিস করছিস লোকটাকে? জুঁইয়ের প্রশ্নে খানিকটা হাঁসফাঁস করলাম আমি। সত্যি বলতে আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই আপাতত। লোকটাকে মিস করছি এটা সত্যি, তবে জুঁইকে বললে ও রেগে যাবে, এর জন্য মিথ্যা বললাম না। আমার কথায় জুঁইয়ের বিশ্বাস হলো, তাই দ্বিতীয়বার আর প্রশ্ন করল না, বরং প্রসঙ্গ পাল্টিয়ে জিজ্ঞাসা করে বলল, যেভাবে আছিস সেভাবেই যাবি নাকি হেজাব করবি? হাতে ফোন বিছানায় রাখতে রাখতে বললাম, হেজাব করব। এদিকে আয়, আমি করে দিচ্ছি। চট্টগ্রামে মেজবান নাকি স্পেশাল হয়। সত্যি আজ নিজের চোখে দেখলাম। আমার জীবনে এই প্রথম ছিল চট্টগ্রামের কোনো মেজবানে আসা, তাও চট্টগ্রামে আসনের মন্ত্রীর বাসায়। উফ, বুঝতেই পারছেন আমি কোথায় এসে পড়েছি। ঘুরে ফিরে আমি রিদ খানের দাদার বাড়িতেই চলে আসলাম। আমি কল্পনাতেও ভাবিনি আরিফ ভাইয়া আমাদের রিদ খানের বাপদাদার বাড়িতে নিয়ে আসবে মেজবান খেতে।
যদি জানতাম তাহলে আমি কখনোই আসতাম না, একদম নিষেধ করে দিতাম যাব না বলে। কিন্তু ফাটা কপাল আমার, এখানে এসেও প্রথমে বুঝিনি এটা যে রিদ খানের বাবার বাড়ি। বুঝেছি কখন জানেন? যখন রিদ খানের বাপ দাদার দেখলাম তখন ভেবেছি হয়তো আমাদের মতো ওনারাও এখানে ইনভাইট ছিল। কিন্তু পরে যখন দেখলাম এই অনুষ্ঠানের সকল মানুষজনই আগে ওনাদের সাথে দেখা করে ভেতরে যাচ্ছে আর বাইরে আসছে তখন সন্দেহ হলো। কিন্তু পরে যখন দেখলাম আরিফ ভাই আমাদের নিয়ে এগিয়ে আসিফ নামক লোকটার সাথে দেখা করলো তখনই মাথায় আকাশ ভেঙে পড়লো আমার। বুঝতে পারলাম আসিফ নামক রিদ খানের বডিগার্ড লোকটাই আমাদের ইনভাইট করেছিল এখানে আসতে, এবং এখানে আসার পর আরিফ ভাইয়াকে বলল আমাদের নিয়ে ভেতরে যেয়ে বসতে। ইস, কি বিব্রতিকর অবস্থা! যে রিদ খান আমাকে 1 মাস আগে অপমান করে শাসিয়েছিল তার সামনে না পড়তে ভাগ্যের ফেরে আজ আমি সেই রিদ খানের বাড়িতে এসে বসে আছি। না জানি আবার কখন এই লোকটার সামনে পড়ে যাই। আসিফ যখন এই অনুষ্ঠানে আছে তার মানে রিদ খানও আমাদের আশপাশে কোথাও আছে। এবার আল্লাহ আল্লাহ করে ওনার সামনে না পড়লেই বাঁচি। ভরপুর মানুষের মধ্যে আমি আশেপাশে তাকিয়ে রিদ খানের খোঁজে চেষ্টা করলাম অস্তিত্ব পরে। এই মুহূর্তে ওনার সামনে পড়লে খুব বাজে পরিস্থিতি তৈরি হবে আমার জন্য। যে লোকটা আমাকে অপমান করেছিল আজ তার বাসায় খেতে হবে জেনে সেটা অবশ্যই আমার জন্য লজ্জাজনক। আমি পরিস্থিতি বুঝতে আশেপাশে তাকিয়ে বুঝলাম এত মানুষজনের ভিড়ে আমাকে খুঁজে পাওয়া রিদ খানের জন্য অসম্ভব। চট্টগ্রামের টাকা পয়সাওয়ালা লোকজনের অনুষ্ঠানে আসলে এই একটা সুবিধা, তারা ব্যাপক সমাহারে মানুষের আয়োজন করে। এত মানুষের ভিড়ে নির্দিষ্ট একটা লোককে খোঁজা মুশকিল। এর জন্য আমি খানিকটা নিশ্চিন্ত হলাম রিদ খান আমাকে এই ভরপুর 2-1 হাজার মানুষের ভিড়ে দেখবে না বলে। তারপরও নিজের সেফটির জন্য মুখে মাস্ক লাগিয়ে নিলাম। বলা তো আর যায় না, যদি রিদ খানের সামনে পড়ে যাই তো। এখানকার অনুষ্ঠানে এসে বুঝলাম আমার কোচিং সেন্টারের স্যাররা শুধু একা আসেননি, আমাদের কলেজ প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টের স্যার ম্যামরাই এসেছেন, সাথে কিছু সিনিয়র ছাত্রছাত্রীদের নিয়ে। আচ্ছা যাই হোক, আমি জুয়ের সাথে রিদ খানের বাড়ির আশেপাশে পুকুর ঘাটে দাঁড়িয়ে রইলাম, কারণ এই পাশটায় মেয়েদের জন্য বসার জায়গা করা আছে তাই। আর বাড়ির অন্যান্য পাশে ছেলেদের আসা যাওয়ার রাস্তা। আরিফ ভাইয়াও সেই দিকে আছে কোচিংয়ের স্যারদের সাথে দাঁড়িয়ে। আর আমাদের চিঠি দেওয়া রিফাত ভাইকে দেখলাম আরিফ ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। মোট কথা কেউ বাদ যায়নি এই মেজবানে আসা থেকে। হয়তো সবাই দাওয়াত করেছেন ওনাদের, কিন্তু আমাদের কেন আসিফ নামক লোকটা দাওয়াত করলো? আমাদের তো আসিফ লোকটা তেমন চেনেও না, কখনো কথা হয়নি আমাদের। তারপরও আমাকে কিসের ভিত্তিতে দাওয়াত করলো সেটাই বুঝলাম না এখনো। আমার ভাবনার মাঝে হঠাৎ একটা মোটা তাজা ছেলে এগিয়ে আসলো আমার দিকে, সব মেয়েদের উদ্দেশ্য করে জানালো আমাদের সবাই খাবার প্যান্ডেলের দিকে যেতে। সবাই উঠে দাঁড়ালো, সাথে আমিও গেলাম মেয়েদের জন্য বরাদ্দ করা আলাদা প্যান্ডেলে। জুয়ের পাশাপাশি বসলাম। আমাদের টেবিলে আরো 7-8 জনের মতো মেয়ে মহিলা
বসলো। একের পর এক ওয়েটার এসে আমাদের টেবিল ভর্তি খাবার দিয়ে যাচ্ছে। প্লেট দিয়ে সবাইকে খেতে শুরু করে দিয়েছে, অথচ আমি না মাস্ক খুলছি আর না খাওয়া শুরু করছি, শুধু ঘাপটি মেরে বসে রইলাম চেয়ারে। তার কারণ একটাই, হৃদ খানের বাসায় কিছু খাবো না আমি। লোকটা আমাকে আগের বার অপমানিত করেছিল, সেজন্য। আমার আত্মসম্মান এতটাও ছোট নয় যে একজন অপরিচিত লোকের অপমান সয়ে তার বাসায় খেতে বসে যাব। জুই থেকে শুরু করে আমাদের টেবিলে বসা সব মহিলা পর্যন্ত আমাকে খাওয়ার আদেশ দিচ্ছে বারবার। ওয়েটার ভাইয়া গুলো বারবার এসে আমার প্লেটে খাবার তুলে দিচ্ছে আর বিনীত সহিত বলছে খাওয়ার জন্য। আমি বারবারই সবাইকে বলছি খাবো না, শরীর খারাপ লাগছে, আর জুইকে বাহানা দিলাম পেট খারাপের কথা বলে। টেবিলে বসা সবাই খেলো আমাকে ছাড়া। একটা সময় জুইয়ের খাওয়া শেষ হতেই ওকে নিয়ে বের হলাম প্যান্ডেলের ভেতর থেকে। আরিফ ভাইকে দেখলাম আশেপাশে কোথাও নেই, বুঝলাম উনি বোধহয় খাওয়ার প্যান্ডেলে আছে। আমি আর মাথা ঘামালাম না, জুইকে নিয়ে সে পুকুর ঘাটে বসলাম। আশ্চর্যজনকভাবে আমি হৃদ খানকে দেখলাম না আশপাশে কোথাও। লোকটাকে কি আজ নিজের বাড়িতে আসেনি নাকি? অবশ্য যে ঘাটটারা মানুষ না আসারও অস্বাভাবিক কিছু না। এদিকে ক্ষুধায় সত্যি সত্যি পেট শব্দ করে গুড়গুড় করছে আমার, সেই সাথে ফ্রিতে মাথাও ঘুরছে গরমে। আমার বেশিক্ষণ ক্ষুধা সহ্য হয় না বলে মাথা ব্যথা উঠে যায়। আমার অবস্থা যখন নাজেহাল, তখনই হুট করে কোথা থেকে রিফাত ভাইয়া এসে বসলো আমাদের পাশে, বেশ হাসি মুখে। ওনার হাতে ছিল একটা ঠান্ডা পানির বোতল। আমি প্রথমে রিফাত ভাইয়ের কথা বলতে চাইনি, কিন্তু পানির বোতলটা দেখে আর কথা না বলে থাকতে পারলাম না। পানির তৃষ্ণাটা পেয়েছিল অনেক, তাই রিফাত ভাই থেকে পানির বোতলটা চেয়ে নিয়ে মাস্ক খুলে ঢকঢক করে কয়েক ঢোক গিলে গলা ভিজিয়ে নিলাম। এবার পেটের ক্ষুধা সাময়িক সময়ের জন্য কিছুটা নিবারণ হলো। আবারও ক্ষুধা লাগলে পানিটা খেতে পারবো বলে রিফাত ভাইকে আর বোতলটা ফিরিয়ে দিলাম না, নিজের কাছে রেখে দিলাম। রিফাত ভাইয়া আমাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিতেই সে হঠাৎ পান খাওয়ার অফার করলো আমাদের। খালি পেটে আমি পান খেতে রাজি হলাম না, তারপরও আবার মনে মনে যে কাজ করছিল হৃদ খানের বাসায় কিছু খাবো না বলে, তাই আমি পান খেতে রাজি না হলেও জুই রিফাত ভাইয়ের কথায় রাজি হয়ে পান খেতে। মূলত এই অনুষ্ঠানে মিষ্টি পানের আয়োজন করা হয়েছে। জুইকে নিয়ে রিফাত ভাই সেই দিকে গেল, আর যাওয়ার সময় আমাকে বলে গেল এখান থেকে অন্য কোথাও না যেতে, ওরা দ্রুত চলে আসবে। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম ওনাদের। ওরা চলে গেল। আমি একাই বসে রইলাম পুকুর ঘাটের বেশ কিছুক্ষণ। কি ম্যাডাম, সারা বছরই কি আপনার পেট খারাপ থাকে নাকি? পরিচিত কণ্ঠে কথা শুনে চমকে ওপরের দিকে তাকাতেই দেখতে পেলাম হৃদ খানকে। দ্রুততার সঙ্গে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে ওনার দিকে চোখ রাখতেই দেখলাম উনি পিওর সাদা পাজামা পরে দাঁড়িয়ে আমার সামনে, পাঞ্জাবির হাত দুটো টেনে ভাঁজ করা কোনোই অবধি, বাম হাতে ঘড়ি, তো দু হাতে বড় বড় পশমগুলো ঘামে ভিজে লেপ্টে আছে হাতের ভাঁজে। আমি ওনার অনাকাঙ্ক্ষিত উপস্থিতি প্রথমে ভড়কে গেলেও এবার বেশ ইতস্ত বোধ করলাম যখন উনি আমার পেটের খারাপ
হওয়ার নিয়ে কথা বলেছে তখন। লজ্জায় মাথাটা আমার নুয়ে আসলো। তবে আশ্চর্যের বিষয় হলো এই লোকটা কিভাবে জানলো আমার পেট খারাপের কথা। এটা তো জানার কথা না, কারণ আমি জুঁইকে ছাড়া অন্য কাউকে বলিনি এই কথা। তাহলে জুঁই নিশ্চয় আমার কথা এই লোককে বলতে যাবে না। তাহলে এই লোক জানলো কিভাবে? আমার অন্যমনস্ক মধ্যে দিয়ে হঠাৎ অনুভব করলাম হৃদ খান আমার পায়ের কাছে নুয়ে হাত দিচ্ছে। আমি চমকে উঠে দ্রুত এক কদম পিছিয়ে যেতেই বুঝলাম উনি আসলে নুয়ে আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের পানির বোতলটা হাতে নিচ্ছে। বোতল হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্ধ খাওয়া পানির বোতলের দিকে। আমাকে উদ্দেশ্য করে বলল, কি ম্যাডাম, শুকরিয়া আদায় করছেন? আপনি আমার পরিচিত নন এজন্য? লোকটার কথায় এবার আমি চোখ তুলে তাকাই। লোকটার আগেও একবার বলেছিল ওনার পরিচিত নয় বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে। কিন্তু কেন? আমরা পরিচিত হলে কি এমন হতো বা? এজন্য পাল্টা প্রশ্নে হৃদ খানকে বললাম, না করিনি, কিন্তু এর জন্য শুকরিয়া আদায় করার কি আছে? উনি বোতলের দিকে দৃষ্টি সরিয়ে তাকালো আমার দিকে। বাম হাতে বোতলটা চেপে ডান হাতে চালান করলো ওনার পুরুষালী চুলের মাঝে। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সোজাসাপটা উত্তরে বলল, এই যে আপনি ভালো আছেন, প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করতে পারছেন বিনা বাধায়, এর জন্য অন্তত আপনার শুকরিয়া আদায় করা দরকার। কারণ আপনি আমার কেউ হলে এতক্ষণ আপনার প্রেমিকের হাত থেকে আপনার মুখের নকশা দুটোই মানচিত্র হয়ে যেত। আচ্ছা, কথাগুলো শেষ করেই ঢিল মেরে বোতলটা পুকুরে পানিতে ফেলে দিল উনি। আর আমি লোকটার শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসলো। আজব লোকের পাল্লায় পড়েছি যে সব সময় আমাকে এমন গুন্ডামির করে হুমকি দেয়। গুন্ডামির করে হুমকি দেয় কেন? তার সাথে কিসের এত শত্রুতা আমার? এই নিয়ে চতুর্থবারের মতো দেখা হলো। প্রতিবারই এমন হুমকি ধামকি দিয়ে আমায় অপমান করেছে লোকটা। আজ ওনার বাসায় এসেছি মেহমান হয়ে। আজ অন্তত একটু ভালো ব্যবহার করা উচিত আমার সাথে, অথচ তার কোনো পরিবর্তন নেই।